শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজনীতি সংবাদের নতুন আয়োজন ডায়লগ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সালাউদ্দিন সায়েম। আজকের প্রথম অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় 15 মাসে চট্টগ্রাম নগরবাসীর জন্য কি করবেন ডাক্তার শাহাদাত। শুরুতে ডাক্তার শাহাদাতের কাছে আমি জানতে চাই, 2021 সালের 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর এক মাস পর 24 ফেব্রুয়ারি আপনি চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালে ভোট কারচুপির অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সহ 9 জনকে আপনি অভিযুক্ত করেন। গত 1 অক্টোবর এই মামলার রায় ঘোষণা হয়। মামলার রায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে আপনাকে মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ে ভোটে কারচুপির অভিযোগ প্রমাণিত হয়। সেই সাথে আদালতের পর্যবেক্ষণে বলা হয় এই নির্বাচন ছিল তামাশার পূর্ব পরিকল্পিত প্রহসনের নির্বাচন। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আদালতের রায়ে আপনাকে মেয়র ঘোষণা করা হলো, কিন্তু মামলায় আপনি যাদেরকে অভিযুক্ত করেছেন তাদেরকে আইনের আওতায় কেন আনা হলো না? ধন্যবাদ আপনাকে। আমি রাজনীতি সংবাদ যে চমৎকার একটি অনুষ্ঠানটির আয়োজন করেছে ডায়ালগ নাম দিয়ে, আমি সেজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। আমি দর্শকবৃন্দ যারা দেখছেন দেশে এবং বিদেশে, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, সিটি কর্পোরেশনের আমি একটু রায় পেয়েছি মহান আল্লাহর অসীম রহমতে, এবং সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যেটা আমরা বারবার বলছিলাম যে আইনের শাসন শেষ হয়ে গেছে, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার সহ সব কিছু রুদ্ধ হয়ে গেছে। নিঃশ্বাস ফেলার কোনো জো নেই, রয়্যালস মানুষের যে মৌলিক অধিকার সব খর্ব হয়ে গেছে। এই জায়গায় এসে অন্ততপক্ষে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আপনারা হয়তোবা অনেকে জানেন না, এটার অলরেডি যারা বিশেষ করে রেজাউল করিম ও নির্বাচন কমিশন যারা ছিলেন, প্রথম থেকে তাদেরকে আমি মামলার অভিযুক্ত করেছি। আমার মামলাটাই হচ্ছে এরকম, সবাইকে এবং চট্টগ্রামের রিটার্নিং এক্স্যাক্টলি। আপনি যদি না আমার মামলাটির গ্রাউন্ডসটা দেখেন, পরে দেখেন, তাহলে বুঝতে পারবেন তারা অলরেডি অভিযুক্ত। এই মামলার তারা সবাই আসামি, এবং তারা অবশ্যই এই মামলাতে তারা একটা জায়গায় পানিশমেন্টের আওতায় আসবে। কারণ সেটা কিভাবে কখন আসবে সেটা তো এখতিয়ার কোর্টের বিচার বিভাগে মেয়র ঘোষণা করেছে, কিন্তু বাকিগুলো তারা করতে বাধ্য। কারণ যেহেতু আমার রায়টা দিয়েছে, যেহেতু এই রায়ের পিছনে তাদের খাত ছিল, আমাকে 3.5 বছর বসতে দেয়নি। আমি তো অলমোস্ট 3.5 বছর পাইনি, তাই না, তাদের কারণে। কাজে অবশ্যই আমি যেহেতু তাদেরকে এই মামলার বিবাদী করেছি, শুধুমাত্র মামলার রায় নয়, যারা যারা এই মামলার সাথে যুক্ত ছিল, যারা এই ভোটাধিকার নষ্ট করেছে, খর্ব করেছে, তাদের বিচারও কিন্তু আমি চেয়েছি। আপনি যদি ওই গ্রাউন্ডটা দেখেন, কাজে এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা। না, এটা কি আপনি আমি নিজ থেকে বলেছি। আমার টকশো যদি আপনি শুনে থাকেন, প্রথম ঢাকাতে আমি বেশ কয়েকটা টকশোতে এই কথাগুলো বলেছি। না, তাদেরকে আইনের আওতায় আনার জন্য। না, কে আনবে? অবশ্যই রাষ্ট্র আনবে, যেহেতু আমার তো আর্জিতে সেটা বলা আছে। আমি যে আর্জি দিয়েছি সেখানে আপনি যদি পড়েন তাহলে সেটা দেখবেন। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, আপনি তো গত 1 অক্টোবর মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। তো এর আগে এই যে আদালতের রায় হওয়ার পর যে আইনগত যে জটিলতাগুলো হলো, বিশেষ করে যে মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন নেই, এটা একটা আইনগত জটিলতা ছিল। তো এরপরে আপনি এই আইনি জটিলতাটা আপনি কিভাবে মোকাবেলা করলেন? জি, ধন্যবাদ। এখানে হয়েছে কি, আমার যখন রায়টা হলো 1 অক্টোবর 2024, এর পরপরই আমি সেটা গেজেট আকারে প্রকাশ করার জন্য যখন এখান থেকে একটা নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশন সচিবকে, সে অনুযায়ী আমরা সেখানে যোগাযোগ করলাম। এখান থেকে কাগজটা ডাকে সেখানে গেল, যাওয়ার পরে
সেখানে ইনফ্যাক্ট একটা জটিলতা সৃষ্টি হলো, কারণ নির্বাচন কমিশন ফুল বডি ছিল না তখন। সেখানে কমিশন, এখন যে কমিশনার যোগ দিয়েছিল তখন নির্বাচন কমিশনার ছিল না, যার কারণে সেখানে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তো সেই সমস্যা কাটানোর জন্য উনি ল ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, আই মিন ল মিনিস্ট্রিতে, যেহেতু ল মিনিস্ট্রি একটা ফুল বডি এবং অর্ডারটা ল মিনিস্ট্রির একটি অংশ দিয়েছে। তো কাজেই সেখানে যখন আমি গেলাম, সেখানে ইনফ্যাক্ট যারা সচিব ছিলেন, যুগ্ম সচিব ছিলেন, যাদের হাতে কাজটা ছিল, তারা অটোমেটিক্যালি যেহেতু অর্ডারটা তারাই করেছে। এবং সেখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা, আসিফ নজরুল একটা ভালো ভূমিকা ছিল। উনি যেহেতু আইন উপদেষ্টা, উনি সরাসরি বলেছেন যে ডাক্তার সাদাত অনেক মামলার আসামি, উনি এই মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে গত 16টি বছর অনেক নিষ্পেষণ, নির্যাতন শিকার হয়েছে। কাজে ওনাকে যদি আমরা একটু সম্মান দিতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক কিছু। এবং সে অনুযায়ী উনি সচিব, যুগ্ম সচিব, এডিশনাল সেক্রেটারি সবাইকে ডেকে বলে দিলেন যে ওনার যে যুক্তিযুক্ত যে রায়টা, সেটা আপনারা এক্সিকিউট করেন। এই যে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আমাদের যে উপদেষ্টারা, বিশেষ করে আসিফ নজরুল, পরবর্তীতে আমার এলজিআরডির যিনি দায়িত্বে ছিলেন হাসান আরিফ স্যার, ওনাদের একটা ভালো ভূমিকা ছিল। এবং আমি মনে করি ওইখানে যারা যুগ্ম সচিব, তারপর জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ইভেন সেক্রেটারিও আমি দেখেছি দে প্লেইড এক্সেলেন্ট রোল, যেটা সচরাচর দেখা যায় না। বাট আমার ক্ষেত্রে তাদের কিন্তু আমি দেখেছি একটা চমৎকার রোল তারা প্লে করেছে। তারা এটাই বলেছে যে ওনার মতো যোগ্য লোক যদি আমরা আসলে আনতে পারি, এটা আসলে চট্টগ্রামের জন্য অবশ্যই ভালো হবে। তো সে অ্যাঙ্গেলে তারা সেখান থেকে যখন আবার ফাইনালি গেজেট প্রকাশ করার জন্য ল মিনিস্ট্রি থেকে অর্ডারটা দিল আবার নির্বাচন কমিশন সচিবকে, এবং নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে আমি দেখলাম উনি অসম্ভব ইন্টারেস্ট নিয়ে ফাইনালি উনি এটা, যেখানে 2-3 দিন লাগার কথা ছিল, সেটা উনি যখন সন্ধ্যায় এই অর্ডারটা পেল, উইদিন 3 আওয়ার্স উনি সমস্ত অফিসারদের বাসা থেকে ডেকে এনে, অনেকে বাসায় চলে গেছে, তাদেরকে ডেকে এনে রাতারাতি গেজেটটা প্রকাশ করলেন এবং সেটা বিজি প্রেসে পাঠিয়ে দিলেন। এই যে ওনাদের যে একটা উদ্যোগ দেখলাম আমি, বিশেষ করে আমার ব্যাপারটা নিয়ে আমি আসলে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা আইনের প্রতি যে শ্রদ্ধাটা দেখিয়েছে, এটা বিচার বিভাগের রায়কে যেভাবে তারা সম্মান দেখিয়েছে, সেটা আমি বলবো ইট ইজ রিয়েলি স্প্লেন্ডেড। তো এখন যেটা হয়েছে, সেটা থেকে যখন রায়টা গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গেল, গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাওয়ার পরে সেটা অটোমেটিক্যালি আমার যে মিনিস্ট্রি, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিআরডি মিনিস্ট্রিতে আসলো। এলজিআরডি মিনিস্ট্রি তখন দায়িত্বে ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি উপদেষ্টা, সবচেয়ে এক্সপেরিয়েন্সড উপদেষ্টা, উনি হচ্ছেন অ্যাডভোকেট হাসান, উনি একজন লয়ার, উনি হাসান আরিফ স্যার। আলটিমেটলি ল সম্বন্ধে ওনার সব কিছু নখদর্পণে আছে। বাট ওই সময় ওনার হঠাৎ করে যেটা হয়ে গেল, তো উনি আবার একটু অসুস্থ ছিলেন। তো এই প্রেক্ষিতে উনি রায়টা পাওয়ার পরে উনিও আবার একটু চিন্তা করলো যে আমি যেহেতু সমস্ত প্রশাসকগুলো সেখানে নিয়োগ করা হয়েছে, কাজে এই অবস্থায় এসে উনি তখন লেজিসলেটিভ, আইনের আরেকটি শাখা আছে লেজিসলেটিভ ডিপার্টমেন্টে পাঠালেন। লেজিসলেটিভ ডিপার্টমেন্টে সেখানেও আমার পক্ষে তারা যুক্তিযুক্ত কারণ দেখিয়ে সেখানে পাঠালো ওনার কাছে। ফাইনালি ওই একটা রুলস রয়ে গেল যে সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেহেতু এই যে চট্টগ্রামের মেয়রকে কীভাবে সেটা রায়টাকে ইমপ্লিমেন্ট করা যায়। তখন এটা আলটিমেটলি গেল কোথায়, ফুল বেঞ্চ বলতে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন সেখানে এটা গেল। এবং ফাইনালি আমি আসলে উপদেষ্টাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই ব্যাপারে সবাই একমত ছিল যে আসলে আমার ব্যাপারটা নিয়ে যে দ্বিমত করেনি কেউ। তারা সবাই চেয়েছে যে মেয়র হিসাবে আমার এটা হওয়া উচিত, যেহেতু আমি একজন রাজনীতিবিদ। এবং ফাইনালি তারা 3-এর যে অনুচ্ছেদটা, সেটাকে তারা রিফর্ম করে সেখানে লিখলো যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্যগুলো প্রশাসক থাকবে, চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র হিসাবে বিবেচিত হবে। এই প্রক্রিয়ার পরে গিয়ে সেটা যখন আবার এলজিআরডিতে আসলো, ওই যে বললাম উনি একটু অসুস্থ হয়ে গেলেন, সেখানে আরও যেটা 10-15 দিন আগে শপথটা হওয়ার কথা ছিল সেটা আরও 10-15 দিন পিছিয়ে গেল। তো ফাইনালি এটা 3 নভেম্বর
2024 এই শপথটা হলো। এইটাই হচ্ছে মানে মূল জিনিসটা হচ্ছে তাদের একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, যেটা অনেক সময় আমরা দেখি না আমলাদের কাছ থেকে অথবা অ্যাডভাইজারদের কাছ থেকে। বাট আমার ব্যাপারটা নিয়ে আপনার ক্ষেত্রে আমি দেখেছি মানে সবাই কিন্তু পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে কাজ করেছে। এরকম না যে থাকে না এরকম একজন, না এটা ঠিক হলো না, এটা আসলে কেন করছে উনি, মানে এই টাইপের কোনো কথাবার্তা আসলে আমি শুনিনি। ইভেন আমি কোনো উপদেষ্টার কাছ থেকে শুনিনি, আমলাদের কাছ থেকে শুনিনি। তারা মনে হচ্ছিল এটা দিতে পারলে তারা অনেকটা প্লিজ যে ভদ্রলোক এত বছর একটা আন্দোলন সংগ্রাম করেছে, কেউ কোনো বিরোধিতা করেন, তার জন্য এটা আসলে এটা খুব উনি ডিজার্ভ করে, এই টাইপের তাদের একটা চিন্তা ছিল আর কি। এবং আমি যেহেতু মিনিস্ট্রিতে ছিলাম প্রায় 10-15 দিন, আমি দেখেছি তাদের একটা মাইন্ড সেট আপ ছিল আমাকে নিয়ে, যে ওনারা দেখেছে সবসময় আমি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, কাজে এই জিনিসটা ওনারা সিম্পেথাইজ ছিল আমার ব্যাপারে, যে এটা আমার জন্য আসলে তারা বলতে চাচ্ছে এটা কিছুই না, যে একটা মেয়র আপনার ফুল মিনিস্টার থাকা উচিত এই অবস্থায়। তো এই অবস্থায় আমার মনে হয় এটা হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ রসিম রহমত আমি পেয়েছি। আমি যে মামলাটা করেছি সে মামলার রায় আমি পেয়েছি। বাট এখন আমার যেটা আমি মনে করছি যে বাংলাদেশের চট্টগ্রাম শহরটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শহর, এটা মেয়র হিসাবে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত, গর্বিত, এবং এই জন্য আমি কিছু মাইন্ড সেট আপ নিয়ে কাজ করছি। আপনি তো এখন দায়িত্ব নিয়েছেন প্রায় 1.5 মাস হয়েছে। আমি 5 তারিখ দায়িত্ব নিচ্ছি, তো 5 তারিখ হলে এখন 5 তারিখ তো 25 দিন গেল আজকে। তো এই 1.5 মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, গত 1.5 মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কিভাবে দেখলেন? এবং খুব চমৎকার প্রশ্ন। বিগত মেয়র রেজাউল করিম চৌধুরী সিটি কর্পোরেশনকে কি অবস্থায় রেখে গেছেন? খুব চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, আমি যেদিন 5 তারিখে এখানে আসলাম, সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিলাম, প্রথমে আমি যেটা দেখলাম যে আমাকে 450 কোটির একটা দেনা নিয়ে বসতে হয়েছে। আমাকে আমার সচিব এবং প্রধান নির্বাহী কর্তা বললো যে আপনার এখানে প্রায় 450 কোটি টাকার দেনা আছে। বাট আমি ঘাবড়ালাম না। আমি মনে করলাম যে 450 কোটি টাকার দেনা, আমি যদি একটা সততার সাথে কাজ করতে পারি, আমি যদি একটা ন্যায় নীতির সাথে কাজ করতে পারি, সো দ্যাট আমি এগুলো ওভারকাম করতে পারি, একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যদি আমি কাজ করতে পারি একটা সততার সাথে, দেশপ্রেমের সাথে, তাহলে পরে এখানে 450 কোটি টাকার যেটা দেনাটা আমার জন্য অত বেশি চ্যালেঞ্জিং না, এটা আমি মনে করেছি প্রথমে। মহিউদ্দিন চৌধুরী যখন দায়িত্ব নেন, এরপর মঞ্জুর আলম, আজম নাসির উদ্দিন দায়িত্ব পালন করেছেন। তো এই দেনাটা মানে এই যে 450 কোটি টাকা পর্যন্ত আসছে, এই দেনাটা মহিউদ্দিন চৌধুরীর সময়, এটা আমি একটা তথ্যে জানলাম, 25 কোটি টাকা দেনা ছিল। মানে আলটিমেটলি হতে হতে এটা এক স্টেজে গিয়ে এখন এসে 450 কোটি টাকা আমাকে বললো দেনাটা। সিটি কর্পোরেশনের এই যে দিন দিন দেনা বাড়ছে, কিন্তু আয় কেন বাড়ছে না? এটাই বলছি, এই জিনিসটা বলছি। 450 কোটি টাকার দেনা যখন হলো, এবং এখানে যেটা আপনি বলেছেন কেন বাড়ছে, এটা একটা প্রশ্ন। এখানে হয়েছে কি, এই একটা আমি একটু বললাম, এখানে আপনি যদি সততার সাথে কাজ করতে পারেন, দেখবেন আপনার জন্য এগুলি কিছুই না। আর আপনি যদি নিজে সংস্কার না হন নিজকে, অথবা নিজে অসৎ পথে চলেন, তাহলে কিন্তু দিন দিন দেনা বাড়তে থাকবে। এটা হচ্ছে মূল মোদ্দা কথা। আর নেক্সট আমি আরেকটা, যেটা আপনি ধরেন যেটা বলেছেন যে কেন এই ধরনের দেনাটা হয়েছে, দেনাটা হয়েছে এই জন্যই, যেমন আমি নেক্সট 7 নভেম্বর আপনারা জানেন যে বিপ্লব দিবস ছিল, তো বিপ্লব উদ্যান আমি গিয়েছি। বিপ্লব উদ্যানে গিয়ে আমি দেখেছি একটা স্ট্রাকচার সেখানে আছে, পিছনে দেখলাম অলরেডি 15-20টা দোকান অলরেডি আগের থেকে দিয়ে দিয়েছে। তাদের সাথে জানলাম যে আগের যারা ছিল, তারা দায়িত্বপ্রাপ্ত মেয়র যারা ছিলেন, তারা অলরেডি তাদের কাছ থেকে 10-15 কোটি টাকা নিয়ে নিচ্ছে। বাট সিটি কর্পোরেশন পুরো বছরে ভাড়া পাচ্ছে 1 লক্ষ টাকা। ওই জায়গায় আমার স্ট্রাইক করলাম, আমি বললাম যে সিটি কর্পোরেশন কেন এত কম পাচ্ছে। তো পরবর্তীতে দেখলাম যে এখানে একটা স্ট্রাকচার, আমি বললাম যে স্ট্রাকচার কারা করেছে, তারা করেছে, আবার দোকান করবে। আমি তাহলে এটা তো হতে পারে না, এটা একটা গ্রিন পার্ক ছিল, একসময় আমরা আসতাম এখানে, বসতাম, সময় কাটাতাম, সেই গ্রিন পার্কটা হবে, সেজন্য আমি স্ট্রাকচারটা ভেঙে দিলাম। একদিনের মাথায় আপনারা দেখেছেন এটা আমি ভেঙে দিচ্ছি, এবং সেখানে আলটিমেটলি একটা গ্রিন পার্ক হবে। ওই জায়গায় আমি পিছনের যে দোকানগুলো আছে তাদেরকে বললাম, যেহেতু তোমরা তো আগে থেকে এটা করে ফেলছো, তোমরা
অবশ্যই নতুন এগ্রিমেন্ট করে সিটি কর্পোরেশন ভাড়া। এরা যদি তখন থেকেই নিজে লাভবান না হয়ে সিটি কর্পোরেশনের সাথে যদি একটা ভাড়ার চুক্তিতে করতে পারতো, তাহলে মাসে ওইখান থেকে মিনিমাম 5-6 লাখ টাকা আসা কোনো ফ্যাক্টর ছিল না। তাহলে বছরে দাঁড়াতো কত, 60 লক্ষ টাকা, যেখানে 1 লক্ষ টাকা পাচ্ছে। এইভাবেই আর কি কারচুপিটা হয়েছে। কীভাবে? ধরেন আপনি যে আপনার রেভিনিউগুলো পাচ্ছেন, আপনার নিজের লাভের জন্য কর্পোরেশনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই জায়গায় আমি বলছি। এরপরে দেখুন, আমি ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, এটাও আরেকটা চমৎকার একটা মার্কেট। ওইখানকার 6 তলা থেকে 11 তলা পর্যন্ত একটা কম্পিউটার জোনকে তারা ভাড়া দিয়ে দিয়েছে। এবং সেখানে ইন্টারেস্টিং আমি দেখলাম, সেটা সরাসরি পলক সাহেব, এক্স মিনিস্টার, উনি নিজে এটা ঢাকা থেকে লোক দিয়ে সে ভাড়া করেছে মিনিস্ট্রির মাধ্যমে। কাকে দিয়েছে? এরা দিয়েছে ওই তাদের এই পোষ্য কিছু লোককে দিয়ে তারা করেছে। এবং সিটি কর্পোরেশন দেখলাম যে 3-4 বছর তখন ভাড়া পাচ্ছে না, এবং সেখানে ভাড়া প্রায় 4 কোটির উপরে ভাড়া বাকি। তা আমি সাথে সাথে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের এত টাকা বাকি, 4 কোটি 81 লাখ টাকার মতো, আপনি এতদিন ধরে তাদেরকে কেন চিঠি লেখেন না? তখন আমি বললাম যে এটা 10 দিনের মধ্যে তাকে চিঠি লেখেন, চিঠি লেখে টাকাটা যদি দিতে না পারে আমরা এটা ক্লোজ করে দেবো, আমরা নতুন ভাড়াটিয়া দেব। তো এটাও প্রসেসের মধ্যে আছে। এই রেভিনিউটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ধরেন এখানে আমরা 4 কোটি 81 লাখ টাকা আমরা এটার মধ্যে ঢুকবে। এবং নিচে যে দোকানগুলো, অবাক হবেন, একটা অদ্ভুত ম্যাটার, মানে 8-10 টাকা পার স্কোয়ার ফিট, অথচ কমার্শিয়াল এরিয়া আগ্রাবাদ এবং ব্যাংকক সিঙ্গাপুরের পাশে আপনি যদি যে কোনো জায়গায় যান, এক একটা দোকানের ভাড়া হচ্ছে পার স্কোয়ার ফিট মিনিমাম 40-50 টাকা, অনেক প্রকারভেদে 100 টাকা স্কোয়ার ফিট আছে। সেখানে 8 টাকা, 10 টাকা, 12 টাকা এই টাইপের চলছে। তো আমি এইটার ব্যাপারে খতিয়ে দেখছি, এবং তাদের নতুনভাবে আমি এটা রিঅ্যারেঞ্জমেন্ট করার চিন্তা করছি ভাড়াটা। তো এরপরে আপনি দেখেন আমাদের আরও কয়েকটা মার্কেট, 16 শহর শপিং কমপ্লেক্স আছে, তারপর বিভিন্ন জামানের এখানে একটা বিল্ডিং আছে, আবার গরিবুল্লাহ শাহ মাজারের পাশে আছে, ইভেন নিউ মার্কেটের পাশে আছে। সেখানে গিয়ে দেখলাম ওরা, মহিউদ্দিন সাহেব অবশ্য এটা করেছে, 90 বছরের জন্য একটা লিজ দিয়ে দিয়েছে। 90 বছর। এই যে একটা ধরেন আপনার নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য। আরেকটা যেটা বিষয়, আপনি দায়িত্ব নেওয়ার পর বলেছেন যে এই চট্টগ্রাম শহরকে গ্রিন, ক্লিন, হেলদি সিটি হিসাবে গড়ে তুলবেন, কিন্তু এই শহরের অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। এটার কারণে শহরের যে সৌন্দর্যহানি হয়েছে। তারপরে আরেকটা জিনিস যেটা দেখার বিষয়, সেটা হলো যে রাস্তার পাশে ডাস্টবিন, মানে দুর্গন্ধে মানুষের হাঁটা চলা দায় হয়ে যায়। এই দুরবস্থার মধ্যে এই শহরকে আপনি কিভাবে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসাবে গড়ে তুলবেন? ধন্যবাদ। এটা আমার একটা পরিকল্পনা আছে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। প্রাইমারি স্টেজে আমরা যেগুলি করছি, যে ময়লা পরিষ্কার করা, আপনি হয়তো দেখেছেন এর মধ্যে সকালে যেটা পরিষ্কার করতো গত মেয়র আমলে, সেটাকে আমি চেঞ্জ করে রাতে নিয়ে গেছি। রাতে সব জায়গায় হচ্ছে, ইভেন বিদেশেও রাতে হচ্ছে, আমাদের রাজশাহী, খুলনা, সিলেট, সেখানেও রাতে হচ্ছে। কী কারণে চিটং দিনে করেছে আমি জানি না। দিনে যেখানে করার সময় বিভিন্ন বালি উড়ে মানুষ অফিস যাওয়ার জন্য বের হয়, এখন সেখানে তাদেরকে স্বাগতম জানায় বালি। তো এই যে একটা পরিবেশ দূষণ প্রক্রিয়া, সে জায়গায় এসে আমি যখন রাতে শুরু করলাম, আলটিমেটলি একটা স্টেজে এখন পরিষ্কার করছে তারা, এবং সেটার জন্য আমি আবার মনিটরিং করছি। রাতে হচ্ছে? হ্যাঁ, তো তখন থেকে শুরু হয়েছে, আচ্ছা। প্রায় 1 মাস হয়ে গেছে রাতে হচ্ছে। এবং সেজন্য আমি আবার রাতে মনিটরিং করি বিভিন্ন জায়গায়, আপনাকে দেখেছেন ঠিকমতো তারা করছে কিনা। আবার দিনের বেলা আমি আবার গিয়ে দেখি যে সেবকগুলো আছে তারা ঠিকমতো সেখানে অনেক সময় হাজিরা দিয়ে চলে যেত। প্রায় 2,500-3,500 হাজার এই ধরনের পরিচ্ছন্ন কর্মকর্তা আছে, যেগুলো ওয়ার্ড কাউন্সিলররা দিয়েছিলাম ওই সময়। তো সেগুলো আমি মনিটরিং করছি ঠিকমতো তারা কাজ করছে কিনা, না করলে আমি তাদের রিপ্লেসমেন্ট আনছি। তো ক্লিন, গ্রিন সিটি এবং হেলদি সিটির ব্যাপারটা, যে মূল যেটা জায়গা, সেটি হচ্ছে ক্লিন সিটি। আমি যে ডেফিনেশনটা আমি দিতে চাচ্ছি, ক্লিন সিটির ডেফিনেশনটা হচ্ছে একটা হিউজ আঙ্গিকে আমি যদি বলি, নালা নর্দমা রাস্তা সেটা পরিষ্কার আছে। আমি ধরেন নালা পরিষ্কার করাচ্ছি, নর্দমা পরিষ্কার হচ্ছে, খালগুলো এখন ওয়াশ করাতে চাচ্ছি, যেটা জলাবদ্ধতার একটা ব্যাপার আছে। জলাবদ্ধতার প্রকল্প যদিও সিডিএর, আলটিমেটলি গিয়ে সিটি কর্পোরেশনের দিকে সবাই আঙ্গুল তুলে, এবং সিডিএ সেটা বলছে 26 সালে তারা করতে পারবে। এবং সেখানে আবার দেখা যাচ্ছে 71 খালের মধ্যে
57টা খাল ছিল, 57 খালের মধ্যে তারা করছে 36টা খাল, আরও প্রায় 21টা খাল রয়ে গেছে। তো সব মিলিয়ে কাজগুলো আমাদের উপরে চলে এসছে, যদিও এই ধরনের আমাদের কাছে কোনো ফান্ড নেই। আমি একটি ক্লিন বলতে একটি নিরাপদ শহরের কথা বলছি। পরিষ্কার শহর ঠিক আছে, পাশাপাশি নিরাপদ। আমার সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার শহরের লোকগুলো নিরাপদে আছে কিনা, ক্লিন গেল। গ্রিন সিটি, গ্রিন সিটির আওতায় আমি যেটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সারা চট্টগ্রাম শহরে গ্রিন প্লান্টেশন থাকবে। এক সময় আমি দেখেছি যে শুধু রাস্তার মধ্যে শুধু বিলবোর্ড দেওয়ার জন্য তারা গ্রিন প্লান্টেশন করে, কারণ তাদেরও তো যাদেরকে দেবো টাকাটা তো তাদের কিছু রেভিনিউ পেতে হবে। তো সেই জন্য আমি চিন্তা করছি যে 41টা ওয়ার্ডে, একটি ওয়ার্ডে এক একটা গ্রুপ তারা এই প্লান্টেশনটা করবে, যাতে করে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমি বুঝতে পারি যে এখানে প্লান্টেশন। আমি শুধু রাস্তাটা না, চোখে দেখবে শুধু এই রাস্তা দিয়ে গাড়ি গেল এটা না, আপনি 1 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখবেন সেখানেও প্লান্টেশন, 2 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে। এই জায়গায় আমি একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। তো এইটা যদি ইনশাল্লাহ আমি করতে পারি সেটা একটা গেল। আর ক্লিন সিটির মধ্যে আরেকটা জিনিস, আপনি যে এখন ওয়াইফাই কেবেলগুলো এখন সব দেখছেন একটা মাথার উপরে, সেগুলো আমি মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার একটা চিন্তা করছি। তাহলে করে আমাদের পুরো এগুলো যদি দেখা না যায় তাহলে এটাকে অনেক সুন্দর লাগবে। আর আপনার যেটা হেলদি সিটির ব্যাপারে, হেলদি সিটির ব্যাপারে যে জিনিসটা আমার কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের প্রায় 70-80টা হেলথ সেন্টার আছে ছোট ছোট। এই হেলথ সেন্টারগুলো এখন অকেজো হয়ে আছে, আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আরবান হেলথ সেন্টারগুলো। এইগুলোকে ইনফ্যাক্ট আমাদেরকে ফাংশনিং করতে হবে। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্টেজ। আর কমপ্লিট হেলদি সিটি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস। সমস্ত ময়লাগুলি, ইটস পেরিশেবল অর আইদার নন পেরিশেবল, পচনশীল অথবা অপচনশীল, সমস্ত ময়লাগুলোকে আমরা একটা এনার্জিতে রূপান্তরিত করতে, একটা আমাদের সম্পদ, ময়লা মানে সম্পদ। তখন আর কেউ ময়লাকে এটা বলবে না যে না ময়লা এটা তো ময়লার না, এটা আমাদের সম্পদ। ওই জায়গায় কাজ করতে হলে আমাদেরকে একটু সময় লাগবে, বাট এটা যখন হয়ে যাবে, এটা ইনফ্যাক্ট চট্টগ্রাম শহর নয়, শুধু পুরা বাংলাদেশটা যেখানে যেখানে এই ম্যানেজমেন্ট প্ল্যান করবে সেটা অবশ্যই একটা ক্লিন সিটিতে রূপান্তরিত প্রকৃতপক্ষে। এবং সেখানে আমার ইতিমধ্যে আপনারা জানেন কোরিয়ান অ্যাম্বাসেডার আমার সাথে দেখা করেছে, কোরিয়ান আরও কিছু ডেলিগেট আমার সাথে দেখা করেছে, জাপানিজ কিছু ডেলিগেট আমার সাথে দেখা করেছে, অস্ট্রেলিয়ান, নেদারল্যান্ড, ইভেন আপনার চাইনিজরাও এসেছে, সিঙ্গাপুরের কিছু এসছে। তো এইগুলির মধ্যে আমরা একটা চিন্তা করছি, অলরেডি কোরিয়ানদের সাথে আমার কথা চলছে। আমার এইগুলি দেখার জন্য আমাদের চিফ এক্সিকিউটিভ অলরেডি তাকে আমরা পাঠিয়েছি কোরিয়াতে, সেখানে তারা কীভাবে করছে। সো আমাদের এই প্ল্যান আছে। আমরা এই সময়টা হয়তো সব কিছু আমি পারবো না, নেক্সট হয়তো আল্লাহ তাআলা আবারও যদি আমাকে মানে মেয়র হিসাবে জনগণের ভোটে নির্বাচিত করেন, হয়তো সে 5 বছরের টোটাল টার্গেট নিয়ে আমি এই কাজগুলো, যে কাজগুলোর কথা বলছি সেগুলো হয়তো আমি করে যেতে পারবো। আচ্ছা, আপনি তো এই যে দায়িত্ব নেওয়ার আগে, মেয়রের দায়িত্ব নেওয়ার আগে আপনি রাজশাহী সফর করেছেন, রাজশাহী ঘুরে এসেছেন। রাজশাহীকে বলা হয় দেশের সবচেয়ে সুন্দর ও নান্দনিক শহর। তো চট্টগ্রাম শহরকে কি আপনি পারবেন রাজশাহীর মতো সুন্দর ও চেষ্টা করতে নান্দনিক? অসুবিধা কি? আমি তো একটা কনসেপ্ট নিয়ে এসেছি। রাজশাহীর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহীর মানুষগুলো শিক্ষিত বেশি, তারা আসলে বুঝতে চায়, তারা কিছুটা নিজকে এইভাবে বুঝে সেটা ফলো করতে চায়। এবং সেখানে লোক সংখ্যা কম, মাত্র 10 লক্ষ লোক, 10 লাখ লোক, এবং 2.5 লক্ষ ভোটার। আর এখানে হচ্ছে 70 লক্ষ লোক, 20-21 লাখ ভোটার। এখন বোধহয় বাড়তে পারে, আর হয়তো 22 লাখও হয়ে যেতে পারে। সো এই যে একটা হিউজ একটা শহর, এবং এখানে আরেকটা যেটা সবচেয়ে বড় হচ্ছে একটা বন্দর নগরী, কমার্শিয়াল হাব, সব মিলে এখানে প্রচুর পরিমাণে গাড়ি, ট্রান্সপোর্টেশন, মানুষের আসা যাওয়া একটা ব্যাপার রয়ে গেছে। রাজশাহীতে যেটা নেই। রাজশাহীতে মানুষ হঠাৎ করে যাচ্ছে, কিন্তু এটা রেগুলার বেসিসে চট্টগ্রামে আসছে। কাজে এটাকে মেনটেন করা, আপনি হয়তোবা পার্ক করে ফেলেছেন, এটাকে মেনটেন করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে পরে অটোমেটিক, ওইখানে রাজশাহীতে লোক কম বিধে এটা মেনটেন করাটা সহজ হচ্ছে, এখানে একটু মেনটেন করাটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট সেটা আমাদের করতে হবে। তো এই একটা ব্যাপার ছিল। আর সেখানে আমি যেটা দেখেছি রাজশাহীতে, মানুষগুলোকে যখন আপনি বুঝাতে চান তারা বুঝতে চেষ্টা করে। আমিও এটাই চট্টগ্রামবাসীকে বলছি
রাজশাহীর মতো আপনারাও বুঝেন এটা আপনাদের শহর, আপনার বাবারা মারা আপনার দাদা দাদিরা এই রাস্তা দিয়ে হেঁটেছে, এই শহরে বসবাস করেছে, এখন আপনি বসবাস করছেন, আগামীতে আপনার নেক্সট জেনারেশন বসবাস করবে। কাজে নেক্সট জেনারেশনের জন্য আপনাদেরই সবাই ঐক্যবদ্ধভাবে এই শহরকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে হবে। আপনি একটু আগে সিটি গভর্নমেন্টের কথা বলছিলেন, আপনার আগে যারা দায়িত্ব পালন করেছেন 3 মেয়র, তারাও সিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন। আপনি দায়িত্ব নেওয়ার পরও আপনিও তাদের মতো এই সিটি গভর্নমেন্টের কথা বলেছেন। তো সিটি গভর্নমেন্ট আসলে এটা সরকার কেন এটা বাস্তবায়ন করছে না? এই যে আগে 3 মেয়রও City বলেছেন, government আপনিও বলছেন। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা সম্ভবত আমরা যে লেভেলে হয় সে লেভেলে বুঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। পরিকল্পিত একটি শহর ইনফ্যাক্ট আপনি সিটি গভর্নমেন্ট ছাড়া কখন আপনি করতে পারবেন না। কারণ চট্টগ্রামে আপনি ধরেন সিটি কর্পোরেশন একটা মিনিস্ট্রি আন্ডারে, ওয়াসা আমাদের সাথে আছে অবশ্যই কি মিনিস্ট্রি, অনেকগুলো সেবা সংস্থা আছে। সিডিএ আরেকটা মিনিস্ট্রি আন্ডারে, ট্রাফিক বিভাগ আরেকটা মিনিস্ট্রি আন্ডারে, গ্যাস এনার্জি আরেকটা বিভাগ, টিএনটি আরেকটা, ইভেন পানি উন্নয়ন বোর্ড আরেকটা মিনিস্ট্রি। এই যে ডিফারেন্ট মিনিস্ট্রি, আপনি ধরেন একটা রাস্তা সুন্দর করে গেলেন, ওয়াসার জায়গা প্রকল্প বলে এখানে কাটা শুরু করলো। কাজে এই যে একটা সমন্বয়হীনতা, দ্যাট ইজ ডিউ টু ইউ ক্যান সে নট টু এস্টাবলিশ দ্য সিটি গভর্নমেন্ট। এটা যদি সিটি গভর্নমেন্ট এস্টাবলিশড হয়ে যায়, সো দ্যাট আপনি এই কাজগুলো একটা সমন্বয়ের মধ্যে আসলো। কারণ মেয়র তখন চিফ হিসাবে তাদের সাথে সমন্বয়টা করতে ইজি ছিল। বাট এখন আমি যদ্দূর পারি, যেহেতু আমার এখানে সিডি একটা বিশাল সংস্থা, ওনার যে চেয়ারম্যান এসেছেন উনি আমার অত্যন্ত কাছের লোক, ডিসি যিনি আছেন উনি অত্যন্ত কাছের। এরপরে আপনি ধরেন বিশেষ করে ওয়াসার যারা আছে, ওয়াসার সাথে আমি রেগুলার মনিটরিং করছি এবং তাদের উপর তো সিটি কর্পোরেশনের আইনি কর্তৃত্ব নেই। বাট দ্য থিং ইজ আমি এটা পার্সোনাল রিলেশন দিয়ে চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে তাদের সাথে একসাথে সমন্বয় করে কাজ করার ব্যক্ত করছি এবং তারাও কিন্তু একমত যে চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে তারা একসাথে কাজ করবে। এই লক্ষ্যে আমরা অলরেডি দেখেছেন 3-4 বার আমরা মিটিং করেছি 1 মাসের মধ্যে। দেখুন ওয়ার্ল্ডের যেসব শহর সুন্দর শহর দেখেন, আপনি সেটা জাপানের শহর বলেন, নেদারল্যান্ডের বলেন, আপনি ব্রিটেনের বলেন, ইভেন আপনি যদি কোরিয়ান বলেন, সব জায়গায় কিন্তু যে ইভেন কানাডাতে সেখানে কিন্তু সিটি গভর্নমেন্ট রয়েছে। সিটি গভর্নমেন্ট মিনস হচ্ছে এটা এমন একটি আপনার সিস্টেম যেখানে বাধ্য প্রতিটি সেবা প্রদানকারী সংস্থা একসাথে কাজ করতে। আরেকটা যেটা বিষয় জানতে চাই, আপনি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন চট্টগ্রাম নগরীর সীমানা বাড়ানোর কথা। আগের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং এর আগে মহিউদ্দিন চৌধুরীও উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। আপনিও কিছুদিন আগে একই কথা বললেন, আপনি কি এটা বাস্তবায়ন করতে পারবেন? এটা আসলে এবং সেটা কিভাবে করবেন, সীমানাটা কিভাবে বাড়াবেন? আমাদেরকে তো কাউকে না কাউকে এটার উদ্যোগ নিতে হবে, তাই না? ওনারাও নিয়েছেন, ঠিক আছে, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে এখন অনেক কান্ট্রি তারা ইন্টারেস্টেড টু ইনভেস্ট মানি এট চিটাগং। আর যখন তারা দেখে যে এখানে একটা টানেল হয়েছে, টানেলের ওই পারে সিটি কর্পোরেশন নেই, তখন তারা ওই ইনভেস্টমেন্টটা আর আসে না। কেন আসে না? সেখানে গ্যাস লাগে, আপনার ধরেন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ওয়াসা, গ্যাস, তারপর পানি, সব কিছু তাদের লাগছে, বিদ্যুৎ। তো এই জিনিসগুলো না থাকলে কেউ তখন ইনভেস্টমেন্ট আসে না। এবং তারা যেমন এই যে ধরেন এই দিন আমাকে কোরিয়ানরা বললো, কোরিয়ান অ্যাম্বাসেডর, তারা মনে করেছে যে মিরসরাইতে আমরা ওটা পর্যন্ত আমরা আছি। যখন আমরা বললাম না অতটুকু আমরা নেই, তারা একটু হতাশ হলো। তারা বলছে আমরা তো ওখানে প্রচুর টাকা ইনভেস্ট করার চিন্তা করছি, একটা ইভিজিট করছি ওখানে মিরসরাইতে, তো তোমরা ওখানে এক্সটেন্ড করো না কেন? সো এই যে জিনিসগুলো, এটা তো আমার এখানে এটা একটা রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপার এবং রাষ্ট্রীয় স্বার্থে এগুলোকে এক্সটেন্ড করা উচিত বলে আমি মনে করি। সিডিএ যেহেতু এক্সটেন্ড হয়েছে, সিটি কর্পোরেশন এক্সটেন্ড হওয়া উচিত, কারণ এখানে তো হাইজিনের একটা ব্যাপার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, লজিস্টিক সাপোর্ট, যেটা সিটি কর্পোরেশন ছাড়া কেউ দিতে পারবে না। এবং আমার আরেকটা সুন্দর একটা কনসেপ্ট, এই আপনার ধরেন কর্ণফুলীর ওই পারে কিছু জায়গা আমরা পেয়েছি, যেটা জেলা প্রশাসক এবং ভূমি মন্ত্রণালয়ে, যেখানে আমরা একটা ইকো রিসোর্স মানে পর্যটন নগরী করতে চাচ্ছি। মানে দ্যাট মিনস দ্যাটস আ নিউ কনসেপ্ট। এটা অনেক জায়গায় আছে, সাংহাই নদীকে ঘিরে 2টি শহর হয়েছে, 1 সিটি 2 টাউন। এই 1 সিটি 2 টাউন একটা চিন্তাভাবনা আমার আছে।
এবং এটা কীভাবে করবেন? সেটা এই যে কর্ণফুলীর এই পারে এই শহরটা আছে, ওই পারে এটা পর্যটন শহর। মানুষ অতি স্বল্প সময়ে একটা পর্যটন এলাকায় যাবে, অনেক দূর দূরান্তে গিয়ে সেখানে মানুষ ধরেন 10-15 মিনিট একটা বোটে করে চলে যাবে ওই পারে, গিয়ে সেখানে রাত্রি যাপন করবে, সেখানে থাকবে, ঘুরবে, এবং পুরা দিনে একটা পর্যটকরা সেখানে যাবে, একটা রেভিনিউ বাড়বে, মানি সার্কুলেট হবে, ইকোনমিক গ্রোথ হবে। সো এই জিনিসগুলো আমার মধ্যে আছে। আমি চাই যে চট্টগ্রামকে একটি এমন এক জায়গায় নিয়ে যেতে সেখানে। তো এগুলির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে সিটি গভর্নমেন্ট, নগর সরকার, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে হচ্ছে একটা ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা দরকার, আর কিছু আমাদের জনগণের সাপোর্ট যদি না থাকে আপনি আসলে কোনো কিছু পারবেন না। এখন প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে ভিসির পদত্যাগের পর আপনি কিছুদিন আগে সিটি কর্পোরেশনে একটা সভায় বলেছেন যে ট্রাস্টি বোর্ড গঠনের উদ্যোগ নেবেন। তো এটা তো 2016 সাল থেকে সিটি কর্পোরেশনের মানে দখলে নিয়ন্ত্রণে ছিল না। 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত এটা সাবেক মেয়র প্রয়াত এবং মহিউদ্দিন চৌধুরীর পরিবারের দখলে ছিল। এই যে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটা যে সিটি কর্পোরেশনের কর্তৃত্বের বাইরে ছিল, তো সিটি কর্পোরেশন কি এই ইউনিভার্সিটি আয় থেকে বঞ্চিত হয়নি? হ্যাঁ, অবশ্যই আয়তে বঞ্চিত হয়েছে। এটা আপনি যদি খেয়াল করেন 2001 সালে ফার্স্ট এফডিআর এই যে প্রিমিয়ার ইউনিভার্সিটি, সেটা সিটি কর্পোরেশন 50 লক্ষ টাকা দিয়েছে, সিটি কর্পোরেশন টাকা দিয়ে, এবং এবি মহিউদ্দিন চৌধুরী সাহেব নিজে সেটা দিয়েছে। এবং 2003 সালে তখন এবি মহিউদ্দিন চৌধুরী সাহেব ছিলেন, সেটা যখন দামপাড়াতে যে স্থাপনাটা কিনা হচ্ছে 47 কোটি টাকা দিয়ে, সেটাও সিটি কর্পোরেশন টাকা দিয়ে কেনা হয়েছে। আচ্ছা। এবং সেখানেও কিন্তু আপনি যখনই দেখবেন লগোটা কিন্তু সিটি কর্পোরেশনের ছিল, রান বাই সিটি কর্পোরেশন। 12 সালে যখন মঞ্জুর সাহেব যখন মেয়র হলেন, 12 সালে 21 কোটি টাকা দিয়ে, যেটা জিসির মোড়ের যে জায়গাটা, যেটা এখন যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন জিসির, ওটাও কিন্তু সিটি কর্পোরেশন টাকা দিয়ে 2012 সালে মঞ্জু সাহেব কিনেছেন। এবং মঞ্জু সাহেব কিন্তু তখন একটা ট্রাস্টি করে গেছেন, যেটাতে পদাধিকার বলে উনি চেয়ারম্যান ছিলেন। ওই ট্রাস্টির কিন্তু ক্ষমতা এখনও আছে। আচ্ছা। এখন যেটা ট্রাস্টি করেছে তারা তো জোর করে সেটা করেছে, আইন বহির্ভূতভাবে। কিন্তু মিরাকেলি আমি এখন যেটা আমাদের ল অফিসার এবং অন্যান্য যারা, মানে আল্লাহ তাআলা যদি দিতে চান এখানে আসলে অনেক কিছু রেখে যান। তো আমি দেখতে পাচ্ছি যে সেখানে অটোমেটিক্যালি এটা আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমনি হয়ে যাচ্ছে। আচ্ছা, পদাধিকার বলে, যেহেতু মঞ্জু সাহেব যে ট্রাস্টি বোর্ড করেছে সেটা কিন্তু বিলুপ্ত হয়নি, ওইরা জোর করে করেছে এটা। তো এখন ওই ট্রাস্টি বোর্ডের মেয়র হিসাবে আমি অবশ্যই থাকবো, এবং আমি এখন 4-5 জনকে এখন চাচ্ছি, 5 জন লাগে একটা কমিটি করতে। তো সেটা ইনশাল্লাহ আমরা পেয়ে গেলে আমরা আমাদের মতো করে ভিসি প্রভিসি নিয়োগ দিয়ে আমরা সেটা একটা জায়গায়, এবং সেটা অলরেডি আমাদের এডুকেশন মিনিস্ট্রির কথা হয়েছে। এর মধ্যে আমাদের ফাইলটা কিন্তু ইউজিসিতে চলে গেছে। আমরা যেটা দাবি করেছি এটা আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে, দোজ আর এভিডেন্সেস দ্যাট উই সাবমিটেড দেয়ার। সো অ্যাকর্ডিংলি তারা ইউজিসি থেকে যখন এটা অর্ডার দিয়ে দিবে, সেটাও কিন্তু আমাদের তখন হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি যদি সেটার অল্টারনেট হিসাবে ট্রাস্টি বোর্ডটা আমরা গঠন করে সেটা অলরেডি আমরা সেটা দিয়ে দিয়েছি। না, কিন্তু গত 8 বছর ধরে এটা যে বেআইনিভাবে ওরা দখলে রেখেছিল, ট্রাস্টি বোর্ডে যারা ছিল তাদের বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? যখন আমাদের এটা যখন চলে আসবে, যেটা আইনগত দিকটা আমাদের ল অফিসার আছেন তারা দেখছেন, অবশ্যই যারা এই মাফিয়াতন্ত্রের সাথে ছিল, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিগ্রস্তদের অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কারণ তাদের বিরুদ্ধে আইনগত মামলা হোক যেটা হোক সেটা করা হবে। এটা কি সিটি কর্পোরেশন নেবে? এটা অবশ্যই সিটি কর্পোরেশনের এতদিন বঞ্চিত হয়েছে না। আপনার তো সময় আছে 15 মাস, এই স্বল্প সময়ে কি করবেন? এইরকম কি কোনো স্বল্প সময়ের মধ্যে তো আমি তো বলেই দিয়েছি, আমি তো অলরেডি 4-5টা ফিল্ড ভিত্তিপ্রস্তর করেছি, 2টা মার্কেটের ভিত্তিপ্রস্তর করেছি এর মধ্যে। এবং অলরেডি আমি আপনাকে বলেছি আমি একটা ডায়ালাইসিস সেন্টার করে দেবো, যেটা সাধারণ রোগী সেখানে ইনশাল্লাহ এটা অতি দ্রুত আমি করে ফেলছি। আরেকটা চাইল্ড ম্যাটারনাল NICU সেন্টার আমি করে দেবো, সেখানে স্বল্প টাকায় মানুষ সুযোগ পাবে তাদের। ইভেন এই খেলার মাঠগুলো আমি চাচ্ছি এর মধ্যে 15 মাসের মধ্যে আরও কিছু খেলার মাঠ আর কিছু পার্ক আমি করে দিতে। বিপ্লব উদ্যান তো আপনাকে বলেছি, একটা গ্রিন পার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ধরনের কিছু প্রকল্প, শিশু পার্কটা, আর এখানে আমি 2টো, একটা স্বাধীনতা পার্ক আছে, সেটা আমি
লিখেছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেটা যদি আমরা পেয়ে যাই সেটা আমরা সুন্দর করে সাজাবো। আর কিছু আমার চিন্তাভাবনা আছে, ইনফ্যাক্ট কিছু আস্কারডিঘি বলেন, ভেলুয়ার দিঘি বলেন, ঢেবার পার বলেন, জোড়াপুকুর বলেন, এইগুলোকে ওয়াকওয়ে করে দিয়ে একটু নান্দনিকভাবে এগুলো সাজাতে। বিশেষ করে আপনি আস্কারডিঘির পারে গেলে দেখবেন যদি ফার্নিচারের দোকানগুলো না থাকে ওইখানে, কত দৃষ্টিনন্দন একটা দিঘি সেটা যদি সাজানো হয়, মানুষ রাউন্ড করে হাঁটতে পারলো, সেখানে তারা বসতে পারলো, সেখানে তারা সময় কাটাতে রাত্রে, এটা একটা চমৎকার দেখার মতো একটা কিছু। এই জিনিসগুলো আমি চাচ্ছি ফিরে আসুক। ফার্নিচার দোকানগুলো কি উচ্ছেদ করবেন? দেখুন, আস্কারডিঘি একটা ঐতিহ্যবাহী দিঘি, এই দিঘি হারিয়ে যাবে সামান্য ফার্নিচার, এটা হতে পারে না। এই জিনিসটা ইনফ্যাক্ট আপনার এই যিনি মালিক আছেন ফিনলের, আমি জানি, আমি ওনাকে রিকোয়েস্ট করব যে উনি অন্তত পক্ষে চট্টগ্রাম বৃহত্তর স্বার্থে এটা সিটি কর্পোরেশনের সাথে একটা এমইউ করে আমরা যৌথ উদ্যোগে এটা জনগণকে উপহার দিই। এবার রাজনীতি প্রসঙ্গে আসি। আপনি যেহেতু এই চট্টগ্রাম শহরের একজন আলোচিত রাজনীতিবিদ, আপনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন, আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন। তো সম্প্রতি তো বিএনপির মহানগর কমিটির যে পরিবর্তন হয়েছে, আপনি এবং আবুল হাশেম বক্কর নেতৃত্বে ছিলেন, আপনাদেরকে বাদ দিয়ে এখন এরশাদুল্লাহ ও নাজিমুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটি। তো আপনি তো দীর্ঘদিন ধরে গত 15 বছর আন্দোলন সংগ্রামে শুরু করে 2007 সাল থেকে 24 প্রায় 18 বছর সক্রিয় ছিলেন, জেলও কেটেছেন, কিন্তু এরপরও কেন আপনাকে নগর বিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? আপনি কি মনে করেন এর পিছনে কারো কোনো ষড়যন্ত্র ছিল? কোনো ষড়যন্ত্র নেই। দেখুন, এটা তো একটা মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে এবং এটাই চলমান প্রক্রিয়া। আমার আগে আমির খসরু সাহেব সভাপতি ছিলেন, আমির খসরুর আগে ওয়াহিদ সাহেব সভাপতি ছিলেন, ওয়াহিদ সাহেবের আগে আপনার মির নাসির সাহেব সভাপতি ছিলেন, মির নাসিরের আগে আব্দুল্লাহ নোমান সাহেব। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। বরঞ্চ আমি সবচেয়ে বেশি এই জায়গায় আজকে ছিলাম গত 18টি বছর, 11 থেকে আমি বলছি, যখনই সবাই চলে গেলেন দেশ ছেড়ে, আমাদের নেত্রী খালেদা জিয়া সরাসরি আমাকে দায়িত্বটা দিলেন। সেখানে কোনো লিখিত কিছু ছিল না, মৌখিকভাবে উনি বলেছেন যে ডাক্তার সাদাত, আজকে থেকে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কাজ করো। সেদিন থেকেই এই 2007-এর আমার মনে আছে, উনি যেদিন অ্যারেস্ট হচ্ছে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন দুদিন পরে 3 সেপ্টেম্বর উনি অ্যারেস্ট হয়েছে। আমার এখন 1 সেপ্টেম্বর ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, 15 আগস্ট ওনার একটা জন্মদিন ছিল, ওই দিন অনেক কথা হয়েছে 2007। উনি আমাকে স্পষ্ট বলেছে যে তুমি দায়িত্ব পালন করবা এবং তোমাকে আমি এটা লিখিত দিতে পারছি না, বাট আমার মৌখিকভাবে আমি তোমাকে দায়িত্ব দিলাম। তো যার কারণে উনি পুরস্কার সহ আমাকে সেক্রেটারি করেছে। আপনি হয়তো দেখেছেন 8 সালের যে কমিটিটা হয়েছে, উনি শুধুমাত্র আমি যে ইমানদারিত্বের সাথে দায়িত্বটা পালন করেছি 2 বছর, সে কারণে কিন্তু আমাকে উনি সেক্রেটারি করেছে। এবং আলটিমেটলি গিয়ে আপনি ধরেন এই 2009 সালে আমি 8 সালে 8, 9, 10, 16 সাল পর্যন্ত আমি সেক্রেটারি ছিলাম, আমির খসরু সাহেব প্রেসিডেন্ট ছিলেন। 2016 সালে এসে আমি প্রেসিডেন্ট হলাম এবং আবুল হাশেম বক্কর সেক্রেটারি হলো। সে 2016 সালে আবার আমাকে কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারি করলো এবং প্রথম আমি যে এক নেতার 2 পদ যখন বলা হলো যে একটা পদ ছেড়ে দিতে হবে, একমাত্র আমি সারা বাংলাদেশে যে পদটি আমি ছেড়ে দিয়েছি সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি, শুধুমাত্র আমাদের নেতাকর্মীদের দিকে তাকি, যেহেতু তখন খুব দুঃসময় চলছিল, আমি চলে গেলে তারা অসহায় অবস্থায় থাকবে, সেদিকে তাদের চোখের দিকে তাকিয়ে আমি আসলে পোস্টটা ছেড়ে দিয়েছি এবং আমি প্রেসিডেন্ট পোস্টটা রেখেছি। তো আলটিমেটলি 24 সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি, এর 21 সাল আমি আবার আহ্বায়ক হয়েছি, 24 সাল পর্যন্ত। কাজে এটা একটা হিউজ টাইম এবং যে টাইমটা আমি করেছি এটা কমপ্লিট পার্টির একটা দুঃসময়। পার্টি তখন কিন্তু ক্ষমতায় ছিল না এবং তখন এই দুঃসময়টা অতীতের যে দুঃসময়, আপনি যদি ইফ ইউ কম্পেয়ার প্রিভিয়াস টাইমস লাইক 96 to 2001, ইভেন ইফ ইউ সে লাইক 96 to 2001 or even 2008, 9, 10 even. সো ওই টাইমে যেটা আপনার একটা এটা 96 to 2001 ওয়ান্স আ পোর্শন, এগেন আমরা 2001 থেকে 6 সাল পর্যন্ত আমরা ছিলাম। তো ওই সময়ের দুঃসময়ের চাইতে এটা কিন্তু একটা কঠিন দুঃসময়। ইভেন আমরা এই যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম, সেটাও একটা সময় ছিল যখন আমরা ছাত্র নেতা ছিলাম, 80-র দশকের কথা বলছি, যখন আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছে।
চিটাগাং মেডিকেল কলেজের আহ্বায়ক হিসাবে। তো এটা আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সম্মান, রাজনৈতিকভাবে প্রচুর সম্মান দিয়েছেন। আমার পলিটিক্যালি পোস্ট শুরু হয়েছে আহ্বায়ক দিয়ে, আমি সেকেন্ড থার্ড পোস্ট দিয়ে শুরু হয়নি। আমি মেডিকেল কলেজের আহ্বায়ক দিয়ে আমার রাজনীতিতে অভিষিক্ত হয়েছে চিটাগাং মেডিকেল কলেজে। এরপরে সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কলেজ এবং একটা মেধাবী ইনস্টিটিউশন। তো সে মেডিকেল কলেজের আমি প্রেসিডেন্ট ছিলাম, এবং তারপরে গিয়ে আমি একটা থানার, বাকুলিয়া থানার আমি সদস্য সচিব ছিলাম। এরপরে থানাটার সেক্রেটারি ছিলাম। আমি থার্ড পোস্টও না, সদস্য সচিব, সেক্রেটারি, থানার বা প্রেসিডেন্ট বাকুলিয়া থানার। এরপরে এসে মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি, মহানগরের প্রেসিডেন্ট, মহানগরের আহ্বায়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কাজেই আল্লাহ তাআলা রাজনৈতিকভাবে আমাকে প্রচুর সম্মান দিয়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে যেটা আমাকে ফাইনালি মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেটা মনে করে আমার জন্য একটা বিশাল পাওয়া। আমি মনে করি যে নিষ্পেষণ নির্যাতনের মধ্যে দিয়ে আমরা রাজনীতি করেছি গত 16টি বছর, সেটা আসলে ওই সময়কার, যেটা আপনি 96-এ ক্ষমতা আমরা চলে যাওয়ার পরে 2001 সালের সেই জায়গাটায় যখন আপনি চিন্তা করবেন, ওইটার চাইতে 40-50 গুণ একটা আপনার ক্রুয়েলিটি ছিল, নৃশংসতা ছিল, অমানবিকতা ছিল। কারণ এই জায়গায় তারা যেটা চিন্তা করেছে যে তারা থাকবে বছর পর বছর, তাহলে থাকলে হলে তাদের দুটো জিনিসকে তাদের হাতে নিতে হবে। একটা হচ্ছে আইনের শাসনকে ধ্বংস করে দেওয়া, আরেকটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের পুলিশ, র্যাব, বিজিবি এগুলিকে নিজেদের যন্ত্র বানানো, যেটার কারণে গিয়ে সবচেয়ে নিষ্পেষণের শিকার হয়েছে বিএনপি, ম্যাক্সিমাম বিএনপির নেতাকর্মীরা, অন্য অন্য বিরোধী দলের নেতাকর্মীরা আছে, ইভেন জামাতের এরও ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য অন্য নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। না, আমি যেটা আপনি বলছেন যে মানে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদের দায়িত্ব। এক্স্যাক্টলি, আমার তো এটা বললাম, আমার প্রায় তো। কিন্তু নগর বিএনপি নেতাদের অনেকেই বলছেন যে আপনি এবং আবুল হাশেম বক্কর, আপনারা যে দুজন নেতৃত্বে ছিলেন, আপনারা থানা ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ার কারণে আপনাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আসলে একটা রং কনসেপ্ট। আপনি যদি এখনো এগুলোতে ভেঙেছে কয়দিন আগে, 4-5 দিন আগে থানা ওয়ার্ড, তাহলে এরা ভাঙলো কেন? নিশ্চয় ছিল বিদায় তো ভাঙছে। আপনারা এই যে একটা সহজ প্রশ্ন তো, এরা দুইজন যে বললো আমরা আজকে থেকে 41টা ওয়ার্ডের কমিটিগুলো ভেঙে দিলাম, 16টি থানার কমিটি ভেঙে দিলাম, তাহলে কমিটিগুলো করেছে কি? মানে আপনাকে আমি জাস্ট এটাই প্রশ্ন করছি, তারা না হয় ওই ওয়ার্ড কমিটি আর থানা কমিটি ভাঙলো কেন? ছিল দেখে তো ভাঙছে। তো এই জিনিসগুলো আসলে রং একটা মেসেজ বিভিন্ন জায়গায় তারা করে কমিটিটা তারা নেওয়ার জন্য করেছে। বাট আমি যেটা মনে করি, এটা একটা পলিটিক্যাল প্রসেস, একজন যাবে আরেকজন আসবে, এবং সেভাবে মূল্যায়ন হবে। আমি কি করেছি সেটা আমার নেতাকর্মীরা দেখেছে, আরেকজন কি করছে সেটা তারা দেখবে, এবং সেখানেই হচ্ছে মূল্যায়নের ব্যাপারটা, যে হ্যাঁ সাদাত ভাইয়ের সময় তো আমরা এগুলো ছিল, এখন আমরা সেগুলো পাচ্ছি না, অথবা আরেকজন সাদাত ভাই চাই তো বেশি দিয়েছে, অথবা এক সময় বললাম না, এক সময় নোমান ভাই ছিল, এরপরে আপনার মিন্নাসির সাহেব এসেছে, এরপরে ওয়াহিদুল আলম এসেছে, এরপরে আমির খসরু ভাই এসেছে, এরপরে আমি প্রেসিডেন্ট এসেছি। তো এই যে একটা প্রসেস, ইটস ইউ ক্যান সে কন্টিনিউয়াস প্রসেস। এটা যে এরকম থেমে যাবে এটা না, এটা আরশাদুল্লাহর পর আরেকজন আসবে, এটাই প্রসেস, একটা গণতান্ত্রিক যে একটা প্রসেস সেটা থাকবে, এবং এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। বাট আমাদের মধ্যে হয়তোবা বিভিন্ন সাংগঠনিকভাবে কিছুটা মনোমালিন্য থাকতে পারে, কিছুটা ঈর্ষা থাকতে পারে, কিছুটা ভেদাভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে, দলীয় স্বার্থে এসে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। দলের যে কোনো স্বার্থ নিয়ে, দলের যে কোনো ব্যাপার নিয়ে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরশাদুল্লাহ নাজিমুর রহমানের নেতৃত্বে নগর বিএনপি কেমন চলছে আপনার দৃষ্টিতে? না, সেখানেও তো আমি মেম্বার আছি, আমাকে তো মেম্বার রেখেছে 1 নম্বর মেম্বার। কাজে আমি মনে করি আমাদের যে র্যালিটা হয়েছে সেটা তো বড় র্যালি হয়েছে, খুব সুন্দর। ফাইনালি যে প্রোগ্রামটা, যেটা 16 ডিসেম্বরের বিজয় দিবসে, কাজে আশা করছি তারা যে জিনিসটা তাদের করতে হবে, তাদেরকে আমি শুধু এটাই অ্যাডভাইস করছি, বিভিন্নভাবে এখন আমরা দেখতে পাচ্ছি কিছু নতুন রাজনীতিবিদ যারা এক সময় অ্যাবসেন্ট ছিল গত 16 বছর, তারা ঢুকে যাচ্ছে, এবং এইবারের যে 51 সদস্য যে কমিটি হয়েছে সেখানে প্রায় 10-15 জন তাদের বিরুদ্ধে মামলাই নেই। কাজে এগুলো নিয়ে আসলে আমরা চাই না যে এমন কিছু কোনো কমিটি করা হোক, তাহলে এই কমিটি কি প্রশ্নবিদ্ধ? মানে আমি যেটা মনে করছি এগুলি সবার সাথে ডিসকাস করে করতে পারতো, অ্যাটলিস্ট। আমি জানি না, আমার সাথেও তো কথা, আমি তো এক্স প্রেসিডেন্ট, আমি তো একটা মেয়র হিসাবে আছি, অথবা ইভেন আমি
আমি তো নির্বাচন করেছি আমার এই সংসদীয় আসনে, বাকলিয়া কোতোয়ালি সব বাদ দেন, আমার বাকলিয়া কোতোয়ালি চকবাজার থেকেও তো তারা কিছু প্রতিনিধি নেওয়ার সময় আমার সাথে আলাপ করতে পারত, বাট সেটা করেনি। এই যে একটা না করার যে একটা প্রবণতা, সেটা আসলে হয়েছে কি, এটা ইনফ্যাক্ট তাদের জন্য একটা বুমেরাং হয়ে যাবে, কারণ তারা তো বুঝতে পারছে না যে কারা, এটা তো আমি জানবো, যেহেতু 16-18 বছর রাজনীতির মাঠে। বুমেরাং বলতে তারা কি সফল হবেন না? মানে বুমেরাং বলতে তারা যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যাচ্ছে, সেটা হয়তো তারা ওই দিক দিয়ে না গেলে তাহলে সাধারণ কর্মীরা তো আলটিমেটলি সেটা থেকে বঞ্চিত হচ্ছে। ধরেন আমি 18 বছর 16 বছর ধরে নির্যাতনে, এখন সে যদি চান্স না পায় একটা কমিটিতে 51 সদস্য, তাহলে তার মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হবে, তার মধ্যে একটা হতাশা, সে হয়তো বা রাজনীতি থেকে সরে যাবে, যেটা দলের জন্য লং রানে সেটা ভালো হবে না। কারণ আমাকে প্রায়োরিটি দিতে হবে দোজ আর স্যাক্রিফাইসিং মাইন্ডেড যারা আছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দলের জন্য জেলে গেছে, মামলা খেয়েছে, পরিবারের পরিজনকে অন্ন বস্ত্র যেগুলো দিতে পারেনি শুধুমাত্র রাজনৈতিক। তো এই লোকগুলোকে তো চিনতে হবে। এখন ধরেন আমি যদি নিজের মতো করে করি, আমার নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, তাহলে হবে কি, ত্যাগীরা বাদ পড়ে যাবে। এবং এই ধরনের কিছু ইনসিডেন্ট আমরা দেখছি এখন, যেগুলো আসলে দলের জন্য ভালো হবে না। আমার মনে হয় সবাইকে নিয়ে কাজ করতে পারলে, যে জায়গায় তারেক রহমান বারবার বলছে ঐক্যবদ্ধতার জায়গায়, তাদেরও উচিত হবে, যেহেতু তারেক রহমান অনেক বিশ্বাস করে তাদেরকে দায়িত্ব দিয়েছে, সবার সাথে কথা বলে, ইচ অ্যান্ড এভরি লিডারের সাথে। সেখানে শুধু একজনের সাথে কথা বলে না, সেখানে অবশ্য সংসদীয় আসনে যে 4 জন নির্বাচন করেছে, হঠাৎ করে এখন যদি কেউ এসে আমি নির্বাচন করব আমার সাথে, এটা তো সাধারণ মানুষ পছন্দ করবে না, কারণ উনি তো গত 16 বছর ছিল না। অথবা আরেকজন যদি এসে বলে যে আমি এখানে করবো, সে তো ছিল না, সে তো বুঝতেছে না, সে তো চিনে না ত্যাগী ছেলেদের। তো যে জায়গায় আমি মনে করি এখানে একটা ডিফরমেটিস হতে পারে, এটা আমরা কাম্য করি না। আমরা মনে করি যে সবার সাথে সবার সাজেশন নিয়ে, যেটা তারেক সাহেব বারবার বলছে যে ঐক্যবদ্ধতার জায়গায়, সবার সাথে সবার পরামর্শ নিয়ে সবার সাথে কথা বলে কিছু করতে। যে জায়গায় হয়তো তারা, এই জায়গায় তাদের কিছুটা আমার মনে হচ্ছে ল্যাপসেস আছে, এই জায়গাটা তাদেরকে রিফর্ম করতে হবে। আপনার মেয়াদ তো 2026 সালের 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ মেয়রের মেয়াদ শেষ হবে, এরপর নতুন সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তা আপনি কি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন? দেখুন, আমি আসলে, আমার খুব ইচ্ছা, আমি চাইলে ধরেন এটা হতে পারি যে কোনোভাবে, যে কোনো জায়গায়, কারণ জনগণ যেখানে আমাকে চাচ্ছে সেখানে আমাকে থাকতে হবে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ চট্টগ্রামের মেয়র হিসাবে আমাকে মনে করে, তাহলে হয়তো সে জায়গায় আমি থাকবো। আর যদি মনে করে যে ওনাকে আমি জাতীয়ভাবে দেখতে চাই, সেটা, কারণ জনগণের উপরে সব কিছু নির্ভর করছে। আর আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যে জায়গায় আমাকে দেওয়া হবে সে জায়গায় আমার কোনো অসুবিধা হবে না। আপনি তো একজন চিকিৎসক, আগে তো দেখতাম আপনি চেম্বার করতেন, রুগী দেখতেন, এখন কি মেয়র হওয়ার পর এখনও কি রুগী দেখেন? রুগী আসলে আমি বলেছি যে এটা আমার পেশা, আমি একজন ডক্টর। আমি 24 বছর ধরে, যদি আমি 91-এ পাশ করেছি, আজ থেকে 34 বছর আগে, বাট যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন নিতে আমার প্রায় 8-10 বছর লেগেছে, যার কারণে আমি 2001 থেকে চেম্বারটা করছি, প্র্যাকটিস করছি। আমার যে ট্রিটমেন্ট হসপিটাল, এটা আমার নিজেরই হসপিটাল। তো এটা আমার 24 বছর ধরে আমার রুগীগুলো আছে, যে রুগীগুলো ধরেন ব্যথার রুগী, বিভিন্ন বাত ব্যথা, আর্থ্রাইটিস, পেইন, স্পোর্টস ইনজুরি, তো ওই রুগীগুলো তো আছে এবং আমাকে তো দেখাতে চাই। সো দ্যাট সবার স্বার্থে, রুগীদের স্বার্থে আমি সপ্তাহে একদিন রুগী দেখবো এটা বলেছি, এবং শনিবার সকালের দিকে আমি এটা বলেছি, 10টা থেকে 2টো পর্যন্ত আমি। এখন দেখেন? হ্যাঁ, আমি দেখি, শনিবার আমি যাই সেখানে। ডাক্তার সাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ডায়ালগ অনুষ্ঠান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।